মনে পড়ে গেল 2 মাস আগের রাতের কথা। সেদিন ইফাজ জরুরি একটা কাজ করছিল ল্যাপটপে, আর নিহা ড্রেসিং টেবিলে বসে চুল আঁচাচ্ছিল। চুল আঁচড়ে খোপা করে ইফাজের সামনে গিয়ে বলল, কফি খাবে? ইফাজ ল্যাপটপে চোখ রেখে বলল, হ্যাঁ, খাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই নিহা নিজের জন্য আর ইফাজের জন্য 2 মগ কফি নিয়ে আসে। ইফাজ নিজের কাজ করতে করতে কফি খাচ্ছিল। কফি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হলো কোনো ঘরের মধ্যে চলে গেছে। মাথাটা ঘুরছিল। সামনে আবছা চোখে নিহাকে কাছে আসতে দেখেছিল। এরপর আর কিছুই মনে নেই। সেদিন নেশাগ্রস্ত হয়ে কি করেছিল কিচ্ছু মনে নেই ইফাজের। তবে যখন সকালবেলা নিজেকে অনাবৃত অবস্থা দেখেছিল তখনই বুঝেছিল যা হওয়ার নয় তাই হয়েছে। তারপর থেকে 2 দিন ইফাজ বাড়িতেই আসেনি। নিহা কাউকে কিছু বলতেও পারছিল না, কারণ বাসার সবাই জানে ইফাজ জরুরি কাজে বাইরে গেছে। সত্যিটা নিহা জানে। 2 দিন ধরে ইফাজের চিন্তায় ঘুম আসছিল না। 2 দিন পর যখন ইফাজ রাত 1টার সময় বাড়িতে আসে তখন নিহা বাদে সবাই ঘুমিয়েছিল। ঘরে আসতেই নিহা ইফাজের পা ধরতে নিলেই ইফাজ দ্রুত নিহার হাত ধরে ফেলে। নিহা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো ইফাজ। আমি মানুষের কথা আর নিতে পারছিলাম না। সব কাজিন আত্মীয় স্বজন সবাই তোমার নামে বাজে বাজে কথা বলছিল। আমি আর সহ্য করতে না পেরে। নিহা আর বলতে পারল না, কান্নায় কণ্ঠ রোধ হয়ে গেছে। ইফাজ আচমকায় নিহাকে জড়িয়ে ধরে বলল, না নিহা, তোমার জায়গায় তুমি ঠিক আছে। আমি তোমার যোগ্য নই। না তোমাকে শান্তি দিয়েছি না নিজে শান্তি পেয়েছি। আমি তোমার ক্ষমা পাওয়ারও যোগ্য নই। সেদিন বেশ কিছুটা সময় দুজনেই কেঁদেছিল। তারপর থেকে আস্তে আস্তে ওদের সম্পর্ক ঠিক হতে থাকে। কিন্তু সত্যি এটাই, সম্পর্ক ঠিক হলেও ভালো তো কেবল একজনকেই বাসা যায়। এই ডাক্তার সাহেব কোথায় হারালেন? নিহার কথায় সম্বিত ফিরে পেল ইফাজ। ফিরে এলো 2 মাস আগের অতীত থেকে। নিহাকে কোল থেকে নামিয়ে একবার আলতো করে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি হয়েছি নিহা। নিহা মুখ বাঁকা করে বলল, না, শুধু খুশি হলে হবে না। আমাকে মিষ্টি খাওয়াতে হবে। এখন থেকে বাবুর আর আমার যত্ন নিতে হবে। যথাজ্ঞা ম্যাম। ইফাজ হেসে বলল। বাড়ির সবাই খুশি নতুন অতিথির আগমনে। ইয়াফ খান তো খুশির খেলায় মিলাদও পড়িয়েছে। সবার জল্পনা কল্পনা চলছে ছেলে হবে নাকি মেয়ে হবে। এই নিয়ে বাড়িতে দুটো দল হয়ে গেল। যেমন ইয়াফ খান, ইরিন একদল, তাদের মতে ছেলে হবে। সাইদা খান আর নিহা একদল, তাদের মতে মেয়ে হবে। আর ইফাজ আল্লাহ যেটা দেয় সেটাই আলহামদুলিল্লাহ। ইফাজের কোনো দল নেই, সে নিরপেক্ষ। সবকিছু ভালোই চলছিল। এত কিছুর মধ্যেও ইয়াদ সবসময় মধুকে মনে করে। রাতের অর্ধেকটা সময় চলে যায় ওকে নিয়ে ভাবতে ভাবতেই, কিন্তু পাশানিটা এত নিষ্ঠুর। আজকে সাইদা বেগম কেন জানি ইয়াদকে ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছিল। যেহেতু মায়ের আদেশ তাই ইয়াদ ক্লাস শেষে বাড়িতে আসলো। কিন্তু বাড়ি এসে মাথা ঘুরে গেল। 5-6 জন নতুন মানুষকে দেখা যাচ্ছে। কারা এরা? আবার এদের দেখি আপ্যায়নও করা হচ্ছে। ইয়াদকে ঢুকতে দেখে সাইদা খান এগিয়ে এসে ওর হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর সামনে বসা মানুষদের উদ্দেশ্য করে বলল, এই হলো আমার ছোট ছেলে। ইয়াদ কিছুটা আন্দাজ করতে পেরেছে। তবুও সালাম দিল। কিন্তু হঠাৎ করে চোখ পড়লে সামনের সোফায় বসা একটা মেয়ের দিকে। মেয়েটা একটু পরপর ইয়াদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা খেয়াল করতেই বিরক্তিতে মুখ কুঁচকে গেল। একটা ছেলে দেখলেই এভাবে তাকতে হবে? আজব। মেয়েটার জায়গায় যদি মধু থাকতো তাহলে অনুভূতিটা বিরক্তির হতো না, বরং ভালো লাগার হতো। ইয়াদ মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাইদা খান ইয়াদকে উঠে একটু সাইডে আসতে বললেন। ইয়াদ সাইডে এসে, মা? কে জিজ্ঞেস করলো? এগুলো কি হচ্ছে মা? ওরা তোকে দেখতে এসেছে। আমি আর তোর বাবা গতকাল ওদের বাসায় গিয়ে মেয়েকে দেখে এসেছিলাম। তাই ওরা আজকে এসেছে। ইয়াদ তীব্র রাগ নিয়ে চাপাকণ্ঠে বলল, এগুলো কি করতে বলেছে তোমাকে? তুমি জানো না আমি মধুকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুমি ওদের চলে যেতে বলো। ইয়াদ বেশি বাড়াবাড়ি করবি না। আমরা তোর ভালোর জন্যই করছি এগুলো। যদি তুই উল্টাপাল্টা করিস আমিও গলায় দড়ি দেব, মনে রাখিস। মায়ের কথার দাম ছেলে না দিলে মা হয়ে আর বেঁচে থেকে কি লাভ? এটা বলেই সাইদা খান চলে গেল মেয়েপক্ষের সামনে। মায়ের এসব কথাবার্তা শুনে ইয়াদ মনে মনে খুব কষ্ট পেল। একদিকে পরিবার, অন্যদিকে ভালোবাসা। এর চেয়ে বেশি অসহায়ত্ব আর কি হতে পারে? চুপচাপ গম্ভীর মুখে সোফায় গিয়ে বসল ইয়াদ। ওরা আজকেই এঙ্গেজমেন্টে সেরে ফেলতে চায়।
ইয়াদ কিছু বলতে নিলেও মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেনি। এঙ্গেজমেন্ট হয়ে গেল। ওরা যাওয়ার পর ইয়াদ আর কারোর সাথেই কথা বলল না। চুপচাপ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরে এসে এঙ্গেজমেন্টের রিংটা ছুঁড়ে ফেলে দিল। এরপর একান্তে কতক্ষণ মধুর ছবির দিকে চেয়ে চোখের জল ফেলল। সন্ধ্যায় ইফরাজ বাসায় এসে সাইদা খানকে বলল, মা ইয়াদ কোথায়? ঘরে দরজা বন্ধ করে বসে আছে। কে ন? সাইদা খান ইফরাজকে সবটা খুলে বলার পর ইফরাজ গম্ভীর মুখে বলল, মা কাজটা একদম ভালো করনি। জোর করে সংসার হলেও ভালোবাসা হয় না। এতটুকু বলেই ইফরাজ ইয়াদের দরজায় নক করল। ইয়াদ ভেতর থেকে কোনো রেসপন্স করল না। ইফরাজ আবার নক দিয়ে বলল, ইয়াদ, দরজা খোল। এবার ইয়াদ জবাব দিল, ভাইয়া আমার কিছু ভালো লাগছে না। আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা। ইফরাজ নিজের ঘরে চলে গেল। রাত 9টার সময় ইয়াদকে বের হতে দেখে সাইদা খান বললেন, কোথায় যাচ্ছিস? চিন্তা করো না, পালাচ্ছি না। তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করে তবে মরব। এটা বলেই ইয়াদ বেরিয়ে গেল। ইয়াদের কথায় সাইদা খান কষ্ট পেল, কিন্তু এটা তো তিনি ছেলের ভালোর জন্যই করছেন। আর কতদিন ছেলেটা এভাবে ছন্নছাড়া হয়ে ঘুরবে একটা মেয়ের জন্য? বাসা থেকে বের হওয়ার মূল কারণ হলো বাসায় দমবন্ধ লাগছিল। তাই খোলা রাস্তায় হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতেই ছোটবেলার বন্ধু অভির সাথে দেখা হলো। ওর ভালো নাম অভিরূপ রায়। ছেলেটা বেশ মেধাবী। অবশ্য স্কুল পর্যন্ত পড়ে ও আলাদা হয়ে যায়। এরপর দেখা হলে সৌজন্যমূলক কথা ছাড়া আর কথা হয়নি। অভিকে দেখেই ইয়াদ প্রথম কথা বলল, আরে অভি কেমন আছো? ভালো। তুমি? এই তো ভালোই আছি। বৌদি কেমন আছে? ভালোই আছে। তুমি বিয়ে-শাদী করনি? না এখনো না। তা কোথায় যাচ্ছ? অফিসে। ইয়াদ অবাক হয়ে বলল, কি? এত রাতে অফিস? হ্যাঁ, আমাদের ডিউটি রাতেই। আমি রেডিওতে জব করি। আর আমার শো রাতেই হয়। 10টা থেকে 2টা পর্যন্ত একটা শো হোস্ট করব। ও আচ্ছা, যদি কিছু মনে না করো তাহলে আজকে একবার তোমার অফিস ঘুরে আসা যাবে। না মানে আমার বহুদিনের ইচ্ছে রেডিও স্টেশন কেমন হয় দেখার। অভি মৃদু হেসে বলল, সমস্যা নেই চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতেই অভি বলল, তা বয়স তো কম হচ্ছে না। বিয়ে করছো না কেন? ইয়াদ উদাস গলায় বলল, বিয়ে তো করতে চাই কিন্তু যাকে চাই তাকে তো পাই না। লাভ স্টোরি মনে হচ্ছে। ইয়াদ হাসল। অভি হাসিতে তাল মিলিয়ে বলল, সংক্ষেপে একটু বলতো তো তোমার প্রেম কাহিনী। প্রেম কাহিনী সংক্ষেপে বলা যায় না অভি। অনেক অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা, প্রতীক্ষা থাকে বলে সংক্ষেপে ব্যক্ত করা সম্ভব নয়। তবুও যদি তুমি শুনতে চাও তবে বলবো সে মধু ছিল আর আমি মৌমাছি, কিন্তু মধুটা মৌমাছিকে একা করে যে কোথায় চলে গেল। অভি একটু হাসল। বলল, ইন্টারেস্টিং মনে হচ্ছে। আসবে একদিন গেস্ট হয়ে আমার শোতে তোমার ভালোবাসার গল্প বলতে। আমার ভালোবাসা তো অপূর্ণ তাকে ছাড়া। তাকে পেলে অবশ্যই আসব। এরপর আরো অনেক কথা বলতে বলতে ওরা রেডিও স্টেশনে পৌঁছে গেল। শো শুরু হতে 5 মিনিট বাকি। সব ঠিকঠাক করে 10টা বাজতেই মাইক্রোফোন কানে দিয়ে অভি স্পিচ দেওয়া আরম্ভ করলো। হ্যালো, আপনারা শুনছেন বাংলার রেডিও 95.2 FM। শুরু হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান, মনের কথা। এখানে আপনি আমাদের জানাতে পারবেন আপনার মনের কথা। আমি আপনার বন্ধু অভি বসে আছি আপনার কথা শোনার জন্য। এখন ফোন দিন তারা চিহ্ন 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 এই নাম্বারে। স্পিচ শেষ হতেই একজনের ফোন কল পেল। অভি রিসিভ করে কথা বলা শুরু করলো। আর পাশে বসে ইয়াদ অভির সাথে সাথে কথাগুলো শুনতে লাগলো। যথারীতি অভি একটা ফোন কল রিসিভ করে বলল, হ্যালো বন্ধু, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, আমি তয়তির রহমান। এতটুকু শোনার পরই ইয়াদ চমকে গেল। পরিচিত কণ্ঠ, মধুর কণ্ঠ এটা। মধুর কণ্ঠ তা কানে লাগতেই ইয়াদের বুকটা ধুকপুক ধুকপুক করতে লাগলো। ইস, কতদিন পর এই কণ্ঠটা আবার কানে বাজছে। ইয়াদের চোখে অজান্তেই পানি চলে এলো। মুখ ফুটে বলতে ইচ্ছে করছে, কেন মধু? কেন আমাকে ছেড়ে গেলে? কোন ভুলের শাস্তি দিচ্ছ আমাকে? কিন্তু না, কান্না আটকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। অভিও পুরোটা বুঝতে না পারলে কিছুটা বুঝতে পারল ইয়াদের উৎকণ্ঠার কারণ। মধুর সম্পর্কে অনেক কিছুই বলেছে ইয়াদ। তার থেকে ধারণা করাই যায়। অভি ইয়াদ হাত ধরে ভরসা দিল। তারপর ওপর পাশে মধুর উদ্দেশ্যে বলল, বন্ধু শুনতে পাচ্ছেন আমাকে? ওপাশ থেকে উত্তর এলো, জি শুনতে পাচ্ছি। কষ্ট করে আপনার নামটা আরেকবার বলুন প্লিজ।
আমার নাম তয়ত্রী রহমান মধু। খুব ক্ষীণ কণ্ঠে উত্তর দিল মধু। খুব সুন্দর নাম আপনার। আচ্ছা মধু, আপনি কোথায় থাকেন? ব্রাহ্মণ্যবাড়িয়া থাকি। আচ্ছা বেশ, আপনি আপনার মনের কথা বলুন, আমি সহ আমার সকল বন্ধুরা আপনার কথা শুনতে চাই। মধু 1 মিনিট চুপ থেকে চোখের কোটরে জমে থাকা পানি মুছে বড় একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আচ্ছা এত ভালোবেসেও কেন দিন শেষে ভালোবাসাগুলো পরিপূর্ণ হয় না? কেন দুঃখ নামক শব্দটা ভালোবাসার অনুভূতিকে ফিকে করে দেয়? কেন নিষ্ঠুর বাস্তবতা মানতে হয়? কেন না চাইতেও ভালোবাসার মানুষকে ছেড়ে আসতে হয়? কেন? বলতে বলতেই মধু কেঁদে ফেলল। স্টুডিওতে অভির পাশে বসে কাঁদছে ইয়াদা, আর মাইক্রোফোনের অপর পাশে বসে কাঁদছে মধু। 2 মিনিট পর নিজেকে শান্ত করে মধু আবারও বলতে শুরু করলো, জানেন আমাদের দুচোখ ভার্তি কত রঙিন স্বপ্ন ছিল। দুজনে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতাম। একটা ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাসের ঘর বাঁধতে চেয়েছিলাম। কিন্তু সব স্বপ্ন ভেঙে তাকে ছেড়ে দূরে চলে এসেছি। এখন আর সংসারের স্বপ্ন দেখি না। আমার স্বপ্নের আকাশে অমাবস্যায় ছেয়ে গেছে, আর কখনো সেখানে চাঁদ উঠবে না। এই পর্যায়ে আবারও মধু থামল। বাম হাতে চোখের পানি মুছে বলল, আমাদের সম্পর্ক 4 বছরের। 1 বছরের মাথায় সে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায়। তবুও আমাদের যোগাযোগ হতো। প্রতিদিন নিয়ম করে ফোন দিত। ও সারাদিন পড়াশোনা আর কাজে ব্যস্ত থাকতো আমি জানি, তবুও মাঝে মধ্যে ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলতাম, এরপর আবার নিজেরই আফসোস, কিন্তু সে কখনো আমাকে বকা দিত না, অভিযোগ করত না। তোর সব মিলিয়ে বেশ ছিলাম। তার আসার সময় হচ্ছিল, আর আমার এক্সাইটমেন্ট বাড়ছিল। কথা ছিল সে আসলেই বিয়ের পিঁড়িতে বসবো। এবার তাকে নিজের বর করেই ছাড়ব। ও আসার 10 দিন আগে রাতে ফোন দিয়েছিল। বলেছিল আরও 1 বছর অপেক্ষা করতে হবে। ভিসা পাসপোর্টে কি একটা সমস্যা হয়েছে এই জন্য। এমনিতেই এই 3 বছর তাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছিল। তার ওপর এখন আবার 1 বছর অপেক্ষা করতে হবে, এটা শুনে রেগে খুব বাজে ব্যবহার করেছিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সে আমার সাথে মজা করেছিল। পরের দিন তার বোনকে ফোন দিয়ে জানতে পারলাম আমাকে সত্যিটা, কিন্তু তবুও ভান করলাম আমি কিছু জানি না। সারাদিনে আর ফোন ধরিনি। ভেবেছিলাম রাতে কথা বলবো, কিন্তু সেদিন সন্ধ্যার সময় টিউশনি করিয়ে আসছিলাম। প্রতিদিন আমি ওই সময়েই বাসায় ফিরি। সেদিনও ফিরছিলাম। সন্ধ্যার আজান পড়ায় রাস্তায়, তখন তেমন একটা মানুষ ছিল না। আমি দ্রুতই হাঁটছিলাম, কিন্তু কিছু দূর হাঁটার পর কয়েকটা বখাটে ছেলেদের দেখতে পেলাম। ওরা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। আমি যথাসম্ভব রাস্তার পাশ দিয়ে মাথা নিচু করে হাঁটছিলাম। আর মনে মনে প্রার্থনা করছিলাম যেন ওরা আমাকে খেয়াল না করে। কিন্তু কে জানতো বিপদ আমার চারপাশে ঘুরঘুর করছে। যেটা চাইনি সেটাই হলো। ওরা আমার পিছু নিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম পেছনে কয়েক জোড়া পায়ের শব্দ ক্রমান্বয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমার বুক কাঁপছিল ভয়ে, বারবার মা, ছোট বোন আর ভালোবাসার মানুষটার মুখ সামনে ভাসছিল, মনে হচ্ছিল মরণ বুঝি সামনে, কিন্তু সেদিন আমার মরণ হয়নি, আমার আত্মার মরণ হয়েছিল। এতটুকু বলে মধু থামল। নিঃশব্দে চোখের পানি মুছল। এদিকে ইয়াদর দাঁত মুখ খিচে নিজেকে শক্ত রেখেছে, কিন্তু উপরে শক্ত দেখালেও ভেতরে যে পাঁজরের হাড়গুলো ভেঙে গুড়িয়ে যাচ্ছে সেটা বাইরে থেকে কেউ টের পাবে না। সময়টা থমকে গেছে। ফোনের ওপাশেও কথা নেই, এপাশেও কথা নেই। আধ সেকেন্ডের জন্য বোধহয় সবাই নীরবতা পালন করছিল। মিনিমাম আধ সেকেন্ড পর মধু ভেজা গলায় নাক টেনে আবার বলতে শুরু করলো, ওরা পেছনে থেকে এগিয়ে এসে আমাকে রোধ করে ফেলে। 4 জন চারপাশ থেকে ঘিরে ফেলে। তারপর আমি চিল্লানোর আগেই সুযোগ বুঝে আমাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর ওরা আমাকে কোথায় নিয়ে গিয়েছিল আমি জানি না। কিন্তু যখন জ্ঞান ফিরে তখন নিজেকে ঘরে আবিষ্কার করি। রুমে ম্লান হয়ে যাওয়া হলদেতে একটা আলো জ্বলছিল। চারপাশে তাকিয়ে দেখলাম রুমের এক কোণায় 4টা ছেলে বসে নেশা করছে। হঠাৎ নিজের শরীর দিকে তাকিয়ে পিলে চমকে উঠল। সারা শরীর অনাবৃত অবস্থায় পড়ে আছে। নিজের ঘৃণা হতে লাগলো নিজের শরীরের ওপর। এতটুকু বলেই মধু মুখে হাত দিয়ে ঘুমাতে লাগলো। প্রাণপণে কান্না গিলতে চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ। হাউমাউ করে কাঁদতে লাগলো। অভির চোখেও জল চলে এসেছিল। কি নির্মম আর্তনাদ, বাঁধভাঙা কান্না। অভি চেষ্টা করো সান্ত্বনা দিতে পারল না। কি বলবে, যেখানে নিজেরই কষ্টে চোখে জল চলে এসেছে সেখানে অপরজনকে কি সান্ত্বনার বাণী শোনাবে? মধু মিনিট দুয়েক নিয়ে নিজেকে শান্ত করল। তারপর চোখ মুছে আবার বলতে শুরু করলো, সরি,
আসলে নিজেকে আটকাতে পারছিলাম তাই কান্না করে দিয়েছি। অভি ভরসা আর সান্ত্বনার গলায় বলল, সমস্যা নেই, আপনি শুরু করুন। সেদিন রাত আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কালো রাত ছিল। এর চেয়ে যদি মৃত্যু হতো তবুও আমি খুশি হতাম। প্রথমবারের মতো নিজের অসহায়ত্ব অনুভব করলাম। সারা শরীর অপবিত্রতায় ছেয়ে গেল। হাত, পা, মুখ বাঁধা ছিল। কিচ্ছু করতে পারছিলাম না, শুধু নিজের সর্বনাশ দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। কি অসহ্য বেদনায় কাতরাচ্ছিলাম, কেউ কখনো উপলব্ধিও করতে পারবে না। যখন সর্বনাশের আর কিছু বাকি নেই তখন ভোর আলো ফুটতে শুরু করেছে। ওরা কেউ তখন রুমে ছিল না। আর আমার হাত, পাও খোলা ছিল। আমি তাড়াতাড়ি উঠে কোনোরকম জামা কাপড় পরে দরজা খুলে ছুটে বেরিয়ে গেলাম। কিন্তু রাস্তায় আসার পর জায়গাটা আমি চিনতে পারলাম না। কোথায়, কিভাবে যাব তাও জানি না। এদিকে শরীর ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। কোনোমতে একটা রিকশা নিয়ে সরাসরি বাসার সামনে এসে পড়ি। বাসার সামনে এসে আবার জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান আসে তখন দেখি আমি নিজের ঘরে। মাথার পাশে মা বসে আছে। মা, কে সব বললাম। তারপর সেদিনই হাসপাতালে গেলাম। গাইনি ডাক্তারের পরামর্শে পরীক্ষা করলাম। এবং 2 দিন পর গিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্ট দেখে বলেছিলেন গণধর্ষণের ফলে আমার ওভারিতে সমস্যা হয়েছে, যার জন্য আমি মা হতে পারবো না। শেষের কথাটা বলে মধু থামল। চোখের জল মুছল না, শুধু ঠোঁট কামড়ে ধরে রইল। 1 মিনিট পর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ডাক্তারের মুখে ওই কথাটা শোনার পর আমি দ্বিতীয়বারের মতো মারেছি। সেদিন বাসায় এসে অনেক ভেবেছি কি করব। দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আত্মহত্যাও করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমার সেই সাহস নেই। নিজেকে কেন জানি অপরাধী মনে হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতেও নিজের ঘৃণা লাগত। ওই সময়ে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজের ফোন বন্ধ করে দিয়েছিলাম। মা আর বোনকে নিয়ে শহর ছেড়ে আসি। আমি চাই না এগুলো ও জানুক। আমি চাই না আমার নষ্ট জীবনের সাথে ও জড়িয়ে পড়ুক। আমি ওকে কিছুই দিতে পারবো না। তাই চিরদিনের জন্য ওর জীবন থেকে চলে এসেছি। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে। আমাকে খুঁজবে পরে একসময় না পেয়ে নিজের জীবনটা গুছিয়ে নিবে, আর আমি এটা চাই। ভালো থাকুক আমার ভালোবাসা। কথা শেষ করে মধু নিজেই ফোন কেটে দিল। অভি স্টুডিও থেকে কয়েকবার হ্যালো হ্যালো করেছিল কিন্তু সংযোগ না থাকায় যোগাযোগ হয়নি। আজ অনেকদিন পর মন খুলে কষ্টের কথাগুলো বলতে পেরে ভালো লাগছে মধুর। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে অবিরাম ধারায় চোখের পানি ফেলছে। ব্রাহ্মণ্যবাড়িয়া মধুর দাদার বাড়ি। অনেক বছর ধরে বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই। মধুর বাবা মারা যাওয়ার পর থেকে এখানে আর আসা হয়নি। এখানে 2% জায়গা আছে মধুর বাবার নামে। চাচারা এই জায়গার দেখাশোনা করে। মধু যখন শহর ছেড়ে কোথায় যাবে ভেবে পাচ্ছিল না তখন ওর মা ওর দাদার বাড়ির কথা বলে। দাদার বাড়ির সম্পর্কে কেউই তেমন কিছু জানে না। আর ইয়াদও কখনো জানতে চায়নি, মধুও বলেনি। এখন সেখানে যাওয়াটাই যুক্তিযুক্ত মনে হলো, যাতে ইয়াদ ওকে খুঁজে না পায়। আর যাওয়ার সময় একটা মিথ্যা বিয়ের কার্ড আর ইয়াদের দেওয়া রিংটা আরিয়ার কাছে দিয়ে এসেছিল ইয়াদকে দেওয়ার জন্য, যেন ও বিশ্বাস করে মধুর বিয়ে হয়ে গেছে এবং মধু ওকে ঠকিয়েছে। কাদিস নামা। আইরিন রহমান মধুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন। মধু মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রেখে বলল, মা আমার এত কষ্ট হচ্ছে কেন? সবসময় আমার সাথেই কেন এমন হয়? না মরতে পারছি না বাঁচতে পারছি। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তা তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো। প্রাক্তন ছবির এই গানটা মধু বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে শুনছে। অবশ্য শুনছে বললে ভুল হবে। ওটা নিজের মতো বাজছে, কিন্তু মধুর কানে এর কথা, সুর, তাল কিছুই রুখছে না। অবশ্য ডুববেই বা কিভাবে, যার জীবনের সুর, তালি ঠিক নেই তার আবার গান। রাত যত বাড়ে দুঃখ ততই গভীর হয়। রাতের নিস্তব্ধতা মনে করিয়ে দেয় সেই ভয়াল রাতের কথা। চোখের পর্দায় ভেসে ওঠে নিজের সর্বনাশের দৃশ্য। চোখের পাতা এক করতে পারে না মধু। ছেলেরা নাকি সহজে কাঁদতে পারে না। অনেক ধৈর্য তাদের, কিন্তু আজ বোধহয় সে ধৈর্য ভেঙে গেল। মধু ফোন কাটার পর ইয়াদের আর্তনাদে পুরো রেডিও স্টেশন কেঁপে ওঠে। অভিসহ অফিসের অন্যান্য সদস্য মিলে ইয়াদকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনো সান্ত্বনার বাণী ইয়াদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। মন বলছে এখনই মধুর কাছে ছুটে যেতে। আজ মস্তিষ্ক ও মনের বিরুদ্ধে কথা বলছে না। শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় বলছে মধুকে চাই, চাই মানে চাই। ইয়াদ চোখ মুছে অভির থেকে মধুর নাম্বারটা কালেক্ট করল।
তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল রেডিও অফিস থেকে। বাসার দিকে যেতে যেতে রাসেলকে ফোন দিল। রাসেল ওর হবু বউয়ের সাথে কথা বলে মাত্রই শুয়েছিল তখনই ইয়াদের কল আসে। রাসেল ঘড়ির দিকে তাকালো। রাত 12টা বাজে। তারপর ফোন ধরে বলল, হ্যাঁ বল। ব্রাহ্মণ্যবাড়িয়া যাব। বের। ইয়াদের পুরো কথা শেষ করার লাগে নিয়ে আগেই রাসেল উত্তর দিল, বাসায় চলে আয়। আমি নামছি। ওখান থেকে রওনা দেব। আচ্ছা। রাসেল ফোন রেখে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। 10 মিনিটে শাওয়ার নিয়ে বের হয়ে একটা শার্ট আর একটা জিন্স নিয়ে নিল। রাসেল ট্রাভেল করতে পছন্দ করে। মানে ওকে ট্রাভেলের জন্য 24 ঘন্টা পাওয়া যাবে, আর আরেক হিসেবে ইয়াদ ওর বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড মানে ভাইয়ের থেকে কম না। আর ভাইয়ের জন্য তো জানো কোরবান শুধু গার্লফ্রেন্ড ছাড়া। ইয়াদ বাসায় পৌঁছে দেখলো ওর মা বসে আছে সোফায়। ইয়াদ দেখেও না দেখার ভান করে ওপরে চলে যেতে নিলে ওর মা ডেকে বলল, ইয়াদ খেতে আয়। খিদে নেই? মানে কি ইয়াদ? খাওয়া দাওয়ার একদম ছিঁড়ি নেই। আজকে সকালের পর আর খেয়েছিস কিছু? দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে কি মজা পাস? এদিকে তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, কিন্তু খোঁজ নিয়ে দেখ যার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস সে তোকে ভাবেও না। মনে হয় এতদিন বিয়ে করে সুখেই আছে। এবার আর ইয়াদ মুখ না খুলে থাকতে পারল না। মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো, বলল, না মা বিসর্জন দিয়েছে, ও বিসর্জন দিয়েছে নিজের সুখ তোমার ছেলেকে সুখে রাখতে। কিন্তু এটাই জানে না আমার জীবনের সুখের অপর নাম মধু। ইয়াদের গলার উচ্চ আওয়াজে ইফাজ, ইরিন, ইয়াফ খান সবাই রুম থেকে বেরিয়ে এসেছেন। নিহা ঘুমিয়ে পড়েছে তাই বোধহয় শুনতে পায়নি। ইফাজ এসে ইয়াদের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে রে? ইয়াদ ছলছল চোখে বলল, ভাইয়া আমি মধুকে খুঁজে পেয়েছি। ওকে আনতে যাচ্ছি। ইফাজ বিস্মিত হলো তবে খুশিও হলো। এতদিন কম চেষ্টা করেনি মধুকে খোঁজার, কিন্তু পাচ্ছিল না। ইফাজ ইয়াদের কাঁধে ভরসার হাত রেখে বলল, যা নিয়ে আয় ওকে। সাইদা খান কিছু বলতে নেওয়ার আগেই ইফাজ আবার বলল, আম্মু, আব্বু এখন কিছু বলো না। ওরা আসুক তারপর শুনবো। ইয়াফ খান তবুও বললেন, কিন্তু ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর আমি ওদের কোথাও দিয়ে ফেলেছি। ইয়াদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু কষ্ট করে ওকে কিছু বলতে হয়নি। ইফাজি বলল, বাবা প্লিজ দয়া করে এসব কথা রাখো। জোর করে কিচ্ছু হয় না। আজকে তুমি জোর করে ইয়াদকে বিয়ে দিবে, কিন্তু এর জন্য ইয়াদ যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। আর যার সাথে বিয়ে দিবে ওই মেয়েটাও তো জানে না ইয়াদের জীবনেও কেউ আছে। শুধু শুধু মেয়েটাকে কেন ঠকাচ্ছ তুমি? যাক বাদ দাও। ইফাজের কথার পর সাইদা খান আর ইয়াফ খান কেউই কিছু বললেন না। ইয়াদ ইফাজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। ইয়াদের সাথে যাওয়ার একটা তীব্র ইচ্ছা ইফাজের মনে জেগেছিল, কিন্তু নিহাকে এই অবস্থায় রেখে যাওয়া ঠিক হবে না। যতই হোক নিহা ওর স্ত্রী আর ওর বাচ্চার মা। একটু হলেও ওর প্রতি মায়া এসেছে ইফাজের, এটা মানতেই হবে, কিন্তু মন তো এখনো তাকেই চায়। কিন্তু সবসময় মানুষ যা চায় তা পায় না, আর যা চায় না তা ভুল করে পেয়ে যায়। ইয়াদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাসেলের বাসার সামনে গিয়ে ওকে পিক করবে, তারপর ব্রাহ্মণ্যবাড়িয়ার দিকে রওনা হবে। আর মধু লোকেশন ট্র্যাক করার জন্য নিখিল হেল্প করবে। ব্রাহ্মণ্যবাড়িয়া পৌঁছানোর পর ইয়াদ নিখিলকে কল দিয়ে মধুর নাম্বারটা দিলেই হবে। গাড়িতে উঠে রাসেল একটু পানি খেয়ে বোতলটা পিছনে রেখে বলল, হঠাৎ এত রাতে ব্রাহ্মণ্যবাড়িয়া কেন যাবি? ইয়াদ গাড়িয়া স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, মধু ব্রাহ্মণ্যবাড়িয়া আছে। রাসেল একটু অবাক হয়ে বলল, ব্রাহ্মণ্যবাড়িয়া গেছে কেন মধু? ইয়াদ বলল, বাংলা রেডিওর ইউটিউব চ্যানেলে গিয়ে একটু আগের একটা লাইভ কল রেকর্ড শুন। সব বুঝতে পারবি। এত কষ্ট করার কি দরকার তুই বল? আমি বলতে পারবো না। ইয়াদ থমথমে গলায় বলল। ইয়াদকে আর না খেটে রাসেল ইয়াদের কথা মতো কল রেকর্ডটা শুনতে শুরু করল। পুরোটা শুনে দীর্ঘক্ষণ চুপ ছিল রাসেল। এক পর্যায়ে মুখ খুলেই ফেলল। বলল, ভাই, কিভাবে মেয়েটা এত কষ্ট সহ্য করলো বলতো? আমার তো শুনেই আমার হাত পা কাঁপছে। ইয়াদ কিছু বলল না। বাম হাত দিয়ে চোখ মুছল। তারপর গাড়িটা সাইড ভেজা গলায় বলল, তুই ড্রাইভ কর। আমি করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি চাই না আর কিছু হোক। রাসেল ইয়াদের কথা মতো ড্রাইভিং সিটে বসল। ইয়াদ পাশের সিটে বসে ঘন ঘন চোখ মুছছে। নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে পড়েছে। কিন্তু শক্ত রাখতে হবে, মধুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। ভোরের আলো ফুটছে, বাতাস বইছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইয়াদ রাচলে প্রায় চলে এসেছে ব্রাহ্মণ্যবাড়িয়ার কাছাকাছি। অনেকক্ষণ রাসেল ড্রাইভ করার পর ইয়াদ বসল ড্রাইভিং সিটে।
সকাল 7:00টায় ওর ব্রাহ্মণবাড়িয়া সদরে পৌঁছে গেছে। ইয়াদ পৌঁছে নিখিলকে কল দিল। হ্যালো, নিখিল ভাইয়া। হ্যাঁ ইয়াদ, তুমি একটু অপেক্ষা করো, আমি অফিসে পৌঁছে লোকেশন ট্র্যাক করছি। আচ্ছা ভাইয়া। 5 মিনিট পরই নিখিল লোকেশন ট্র্যাক করে ইয়াদকে নির্দেশনা দেওয়া শুরু করল। গাড়ি ড্রাইভ করতে করতে একটা গ্রামে ঢুকে পড়ল ইয়াদ। এরপর নিখিল নির্দেশনা অনুযায়ী যাচ্ছে, কিন্তু কিছু দূর এগিয়ে বিপত্তিতে পড়ল। সামনে আর গাড়ি যাবে না, রাস্তা চিকন, এখানে গাড়ি ঢুকানো যাবে না। রাস্তার দুপাশে পুকুরও আছে। ইয়াদ আর রাসেল গাড়ি থেকে নেমে সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বাজারে চলে এলো। এদিকে নেটওয়ার্ক নেই, তাই ফোন ডিসকানেক্ট হয়ে যায়। ইয়াদ কয়েকবার নিখিলকে ফোন দেয়, কিন্তু ফোন ঢুকছে না। এখন আর কি করার, যেহেতু এতটুকু পথ এসে পড়েছে, সেহেতু মধুকে না নিয়ে এখান থেকে এক পাও নড়বে না। কিন্তু এখন খুঁজবে কি করে? বাজারের কাউকে কি জিজ্ঞেস করবে? আর জিজ্ঞেস করলেও কি জিজ্ঞেস করবে? ইয়াদের মাথায় কিছু আসছে না। এদিকে রাসেলের প্রচুর খিদে পেয়েছে, কিছু খাওয়া দরকার, তাই বলল, দোস্ত চল কিছু খেয়ে নেই, তারপর খুঁজি। তুই খা, আমাকে বিরক্ত করিস না। আচ্ছা ঠিক আছে, তোকে খেতে হবে না, অ্যাটলিস্ট আমার সাথে তো একটু আসতে পারিস। আচ্ছা চল। ইয়াদ আর রাসেল বাজারের একটা হোটেলে ঢুকল। রাসেল নাস্তা করলেও ইয়াদ এক গ্লাস পানি ছাড়া কিছু খায়নি। রাসেলের নাস্তা করা শেষে ইয়াদ আর রাসেল হোটেল থেকে বের হলো। তারপর আশেপাশে কয়েকটা দোকানে মধুর নাম বলল, কিন্তু তারা কিছু বলতে পারছে না। ওর বাবার নাম বললে হয়তো কেউ চিনবে, কিন্তু মধুর বাবার নামটা মনে পড়ছে না। একবার না দুইবার মধু বলেছিল, কিন্তু এখন মনে পড়ছে না। এমনই হয়, দরকারের সময় কিছু মনে থাকে না। অনেকক্ষণ চিন্তা করার পর এক পর্যায়ে মন পড়ল ওর বাবার নাম তো মিরাজ। ইয়াদ তৎক্ষণাৎ একটা দোকানে ওর বাবার নাম বলল। দোকানদার লোকেশন বলে দিল। ইয়াদ আর রাসেল সেই লোকেশন বরাবর গিয়ে অনেকগুলো বাড়ি দেখতে পেল। এখন কোনটা মধুদের ঘরকে জানে। ইয়াদকে কনফিউজড দেখে রাসেল বলল, এত ভাবছিস কেন? মধু বলে, জোরে জোরে চিল্লাতে থাক। ইয়াদ বিরক্ত কণ্ঠে বলল, চুপ থাকবি তুই। ইয়াদের ধমকে রাসেল চুপ হয়ে গেল। হঠাৎ ওদের চোখ গেল বা পাশের ঘর থেকে বের হওয়া একটা মহিলার ওপর। ইয়াদ দ্রুত গিয়ে মহিলার পথ রোধ করে বলল, আন্টি, মধুদের বাসা কোনটা? আইরিন ভাবিদের বাসা। মহিলাটা জিজ্ঞেস করল, জি আন্টি, ওই যে ওই পাশের ঘরটায় আইরিন ভাবিদের বাসা। তাও বাবা তুমি কে? ইয়াদ এই কথার উত্তর দিল না, পাশের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু রাসেল মহিলার উত্তরে বলল, আপনার ভাবির মেয়ের জামাই। এটা বলেই রাসেল ইয়াদের পেছনে ছুটল। ঘরের সামনে এসে দরজায় নক করল ইয়াদ। ঘরের মধু ছাড়া কেউ নেই। আইরিন রহমান আর মিলি কোথায় যেন গেছেন। অগত্যার দরজা মধুকেই খুলতে হলো। দরজা খুলতেই ইয়াদকে দেখে মধুর জানে পানি নেই। ইয়াদকে দেখে দ্রুত দরজা বন্ধ করতে নিলেই ইয়াদ দরজা ঠেলা শুরু করল। ওদিক থেকে মধু ঠেলছে, এদিক থেকে ইয়াদ ঠেলছে, কিন্তু মধু বেশিক্ষণ ধরে রাখাতে পারেনি। ইয়াদ ঘরে ঢুকেই পড়ল। ইয়াদ ঘরে ঢোকার পর মধু 1 সেকেন্ডেও দেরি করেনি, দৌড়ে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিল ইয়াদ আসার আগেই। দরজা আটকে দরজার সামনে থম মেরে বসে রইল। বুকটা অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। মাথা কাজ করছে না। ও খবর পেল কোথায়? আসলোই বা কিভাবে? এগুলোই মধুর মাথায় ঘুরছে। এদিকে ইয়াদ দরজা ধাক্কানো শুরু করেছে। কয়েকবার ধাক্কানোর পরেও যখন খুলল না, তখন ইয়াদ গলা হাঁকিয়ে বলল, মধু ভালো হচ্ছে না কিন্তু। বেরিয়ে এসো বলছি। রাগ উঠালে কিন্তু দরজা ভেঙে ঢুকব। মধু নিশ্চুপ। ইয়াদের এবার সত্যিই রাগ হলো। 2-3 লাথি দিয়ে দরজাটা সত্যি সত্যি ভেঙে ফেলল। প্লাস্টিকের দরজা হওয়ায় ভাঙতে বেশি কসরত করতে হয়নি। দরজা ভেঙে ঘরে ঢুকতেই মধু আবার দৌড় লাগালো ওয়াশরুমে ঢোকার জন্য। কিন্তু এবার আর রেহাই পেল না। ইয়াদ ধরেই ফেলল। নিজের এক হাত দিয়ে মধুর 2 হাত পিঠের পেছনে বন্দি করে আরেক হাতে ওর থুতনি চেপে ধরে বলল, পালাচ্ছ কোথায়? মধু অনেক মোচামুচি করেও যখন হাত ছাড়াতে পারল না, তখন বলল, আপনি কেন এসেছেন এখানে? প্লিজ চলে যান, আমার তো বিয়ে হয়ে গেছে। তারপরেও কেন এসেছেন? মধুর কথা শুনে ইয়াদ ওর হাতের বাঁধন আলগা করে দিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, ও আচ্ছা তাই নাকি? তা তোমার স্বামী কোথায়? মধুর নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ও বাজারে গেছে। ইয়াদ মধুর একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে হাত দিয়ে মধুর মুখটা তুলে ধরল। তারপর বলল, তাহলে চোখে পানি কেন? নাকি তোমার স্বামী তোমাকে আমার মতো ভালোবাসে না? এটা বলেই ইয়াদ তাচ্ছিল্যের হাসি হাসল।
মধু ইয়াদের সামনে দাঁড়িয়ে কৃত্রিম অনুনয়ের সুরে বলল, আপনি প্লিজ চলে যান, ও এসে দেখলে সমস্যা হবে। মধুর কথা শুনে ইয়াদ রেগে গিয়ে ওকে নিজের সাথে চেপে ধরল। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, একের পর এক মিথ্যে বলছো। একবারও কি বুক কাঁপছে না এতগুলো মিথ্যে বলতে? মধু অন্যদিকে তাকিয়ে বলল, মিথ্যে বলছি না, আমি সব সত্যি। তাই, আচ্ছা তাকাও আমার দিকে। মধু তাকালো না। ইয়াদ আবার ধমকের সুরে বলল, মধু, তাকাও বলছি। মধু এবার তাকালো। চার চোখ এক হলো। ইয়াদ মধুর গালে হাত দিয়ে বলল, এবার বলো, কোনটা সত্যি? মধু কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ইয়াদ ওর চোখের পানি মুছে জড়িয়ে ধরল। মধু ইয়াদের বুকের ওপর মাথা রেখে কাঁদছে। ইয়াদের চোখেও পানি, কিন্তু সেটা মধু দেখার আগেই মুছে ফেলল সে। কিছুক্ষণ পর মধু নিজেকে সামলে নিল। ইয়াদের বুক থেকে মাথা উঠিয়ে চোখের পানি মুছে বলল, আমার বিয়ে হয়নি সত্যি, কিন্তু আমি আপনার সাথে যেতে পারবো না। তাহলে আমি এখানে থেকে যাব না। ইয়াদের গলায় দৃঢ়তা। পাগলামি করছেন কেন? ফিরে যেতে বলছি আমি। তুমি বললেই আমি শুনবো কেন? আমি যাব না। আঠার মতো লেগে থাকবো তোমার সাথে। কিছুতেই ছুটাতে পারবে না তুমি। মধু এবার মরিয়া হয়ে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ বাচ্চামো করবেন না। আপনি জানেন না আমি কেন এমন করছি। জানলে হয়তো চাইবেন না। ইয়াদ মধুর সামনের গাছি চুল পেছনে গুজে দিতে দিতে বলল, সব জানি। সব জেনেও শত সহস্রবার তোমাকে চাই। মধু বিস্মিত হলো। সব জানে মানে? কিভাবে? ও তো কাউকে কিছু বলেনি। মধু ইয়াদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ইয়াদ মুচকি হাসল। কালো রাতের ঘটনাটা সংক্ষেপে বলল। সব শুনে মধু নিজের ওপরেই ক্ষেপে গেল। ইস, কি দরকার ছিল রেডিওতে বলার? আগে জানলে এই ভুল কোনো ক্রমেই করতো না মধু। সব শুনেও মধুকে চুপ থাকতে দেখে ইয়াদ বলল, এখন নিজেকে গালাগাল করে লাভ নেই। যা হয়েছে বেশ হয়েছে। মধু কিছু বলল না। ঘর থেকে বের হয়ে যেতে নিলেই ইয়াদ বলল, আবার কোথায় পালাচ্ছ? মধু ঘাড় ঘুরিয়ে বলল, পালাচ্ছি না। বসুন। আসছি। হুম। তাড়াতাড়ি এসো। মধু বের হতেই ইয়াদ খাটের ওপর আরাম করে বসল। রুমের চারদিকে একটু চোখ বুলাতে লাগলো। আসার পর দেখার সময় হয়নি। রুমে বেশি কিছু নেই। একটা খাট, একটা খাটের আলমারি আর একটা ড্রেসিং টেবিল। ইয়াদ উঠে গিয়ে বিছানার পাশের জানালাটা খুলে দিল। ঘরে এই একটাই জানালা। এটা না খুললে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। জানালা খুলে ঘুরে দাঁড়াতেই দেখল মধু এসে পড়েছে। হাতে পরোটার প্লেট আর আলু ভাজি। দুটো প্লেট টেবিলের ওপর রেখে ইয়াদের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, আপনি একাই এসেছেন নাকি আরো কেউ আছে? রাসেল এসেছে। বোধহয় বাইরে আছে। কই? বাইরে তো কাউকে দেখলাম না। ও, হয়তো আশেপাশে কোথায় আছে। ওনাকে ডেকে আনুন। নাস্তা খাবেন। এটা বলে মধু চলে যেতে নিলেই ইয়াদ হাত ধরে ফেলল। শান্ত চোখে চেয়ে বলল, তুমি খেয়েছ? মধু কিছু বলল না, কারণ ইয়াদকে ও মিথ্যা বলতে পারে না। কিভাবে যেন ধরে ফেলে। তাই শুধু শুধু বাক্যব্যয় করে লাভ নেই। মধুর উত্তর না পেয়ে ইয়াদ যা বোঝার বুঝে গেল। বলল, পরোটা কয়টা এনেছো এখানে? 4টা। সংক্ষিপ্ত জবাব দিল মধু। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে এসো। একসাথে খাবো। কিন্তু আমি তো আপনাদের জন্য এনেছি। রাসেল নাস্তা করেছে সকালেই। ওর আর করা লাগবে না। তুমি ফ্রেশ হয়ে আসো। মধু ঘাড় কাত করে সম্মতি জানিয়ে কলপারে চলে গেল। আর ইয়াদ এই রুমের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মধু হাত মুখ ধুয়ে এসে দেখল ইয়াদ ওর জন্য অপেক্ষা করছে। চুপচাপ এসে ইয়াদের পাশে বসল। মধু মনে মনে ভাবছে ঝামেল না বাড়িয়ে কোনোমতে বুঝিয়ে ইয়াদকে বাড়ি পাঠিয়ে দিবে। অবশ্য এটা এত সহজ না। ইয়াদকে শুধু ইয়াদ নিজেই বোঝাতে পারে। তবুও চেষ্টা তো করতে হবে। ওর কথায় গলে পড়া যাবে না। আর এদিকে ইয়াদের মনে মনে চলছে ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েটা সারলে কেমন হয়। আচ্ছা, এত দ্রুত কাজী কোথায় পাওয়া যাবে, আর কিছু কেনাকাটাও তো করতে হবে। দুজনের চিন্তাভাবনায় সাংঘর্ষিক। নাস্তা করতে করতে ইয়াদ টুকটাক কথা বলছে আর মধু সেগুলো উত্তরে হ্যাঁ হু বলছে। খাওয়া শেষ হতে হতে আইরিন রহমান আর মিলিও চলে এসেছে। ইয়াদ আইরিন রহমানকে সালাম দিল আর মিলির সাথেও টুকটাক কথা বলল। মিলি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে, কিন্তু ঢাকা থেকে চলে আসায় কলেজ যাওয়া হচ্ছে না। তবে সামনের মাসে সে হোস্টেলে শিফট হবে। এই তো এমনই টুকটাক কথা হলো ইয়াদের সাথে। এদিকে মধু চিন্তায় পড়ে গেছে কি করবে এটা ভেবে। ইয়াদের স্বভাব চরিত্র ভালোভাবেই জানা আছে।
হয়তো মনে মনে এখন বিয়ের প্ল্যান করছে। মধু কলপারে এসেছে পানি ভরতে, আইরিন রহমানও ওর পাশে এসে দাঁড়ালো। বলল, কি করবি মধু? ওনাকে এখান থেকে ফেরাতে হবে। উনি যেটা চাইছে সেটা সম্ভব না। ও কি সব জানে? সব জানে। সব জেনেও যদি চায় তাহলে আপত্তি কোথায়? না মা, আমার স্বার্থের জন্য কাউকে ঠকাতে পারবো না আমি। তুই ঠকাচ্ছিস কোথায়? ও তো সব জানেই। সব জেনে শুনেই তোকে বিয়ে করতে চাইছে। আমার মনে হয় না তোর এখানে আপত্তি করা ঠিক হচ্ছে। মধু কলসিটা কোমরে উঠিয়ে বলল, মা তুমি বুঝবে না। শুধু উনি রাজি হলেই হবে না। ওনারা পরিবার আছে। ওনার মা বাবা যদি না রাজি হয় তাহলে কিভাবে সম্ভব? তারপর যদিও রাজি হয় বিয়ের পর মতো পাল্টাবে না তার গ্যারান্টি কি? একে তো আমি রেপরো, তার ওপর আমার বাচ্চাও হবে না এমন মেয়েকে কে নিজের ছেলের বউ করতে চাইবে? কেউ চাইবে না। আমি এখন বাঁচা মরা সমান। তাই মা, আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবো। ভবিষ্যৎ চিন্তা করো। এটা বলেই মধু কলসি নিয়ে চলে গেল। আসলে এই কথাগুলো কিন্তু ভুল বলেনি, কিন্তু মেয়েটা কি সারা জীবন এভাবেই থাকবে জিন্দালাশ হয়ে? আইরিন রহমানের মনটা আনচান করে উঠল। মধু ঘরে এসে দেখল ইয়াদ শুয়ে শুয়ে গেমস খেলছে। মধুকে ঘরে আসতে দেখে বলল, এতক্ষণে আসার সময় হলো। সেই কখন বের হলে? তে কি আপনার কোলে উঠে বসে থাকবো? আমার কি কাজ নেই? মধুর কথা শুনে ইয়াদ বলল, হ্যাঁ অবশ্য বিয়ের পর আমি তোমাকে কোলে নিয়েই বসে থাকবো। হোক, ঢং রাখেন। বাইরে গিয়ে রাসেল ভাইয়াকে নিয়ে আসেন। ধুলো এমনিতেই আসবে। তুমি বলো তুমি কি রঙের শাড়ি নেবে? আপাতত ক্যাশ তো নেই। হালকা পাতলা কেনাকাটা করতে পারবো। আমার কিছু লাগবে না। আরে না, বিয়েতে শাড়ি না পরলে কেমন যেন লাগবে। একটা শাড়ি, আরেকটা পাঞ্জাবি আর কিছু কসমেটিক্স হলেই চলবে, তাই না? আপনি কিনলে কিনুন, কিন্তু আমার জন্য প্লিজ কিছু কিনবেন না। আচ্ছা দেখা যাক। এর মধ্যেই রাসেল চলে এলো। ঘরে ঢুকে মধুকে সালাম দিয়ে বলল, মধু কেমন আছো? মধু উত্তর দেওয়ার আগেই ইয়াদ বলল, ধুর শালা তোর ভাবি হয়। ভাবি বল। নাম ধরে ডাকবি না। নাম ধরে তো শুধু আমি ডাকবো। ইয়াদের কথা শুনে মধু চোখ পাকিয়ে বেরিয়ে গেল। আর রাসেল হাসতে হাসতে বিছানায় বসল। মধু যাওয়ার পর ইয়াদ বলল, দোস্ত একটু কেনাকাটা করা লাগবে। একটা নীল পাঞ্জাবি আর নীল রঙের একটা শাড়ি আনবি। আর আসার সময় গাজীকে ঠিকানা দিয়ে বলে আসবি, ঝড় তুফান জলোচ্ছ্বাস ভূমিকম্প যাই হয়ে যাক না কেন সন্ধ্যার সময় যেন হাজির হয়। আচ্ছা, কিন্তু ভাবি কি বলল? যতদূর বুঝলাম ও আমাকে ভাগানোর প্ল্যান করছে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। রাসেল উঠে দাঁড়ালো। বলল, তুই আমার সাথে যাবি? পাগলে পেয়েছে আমাকে। একবার বহুত কষ্ট করে খুঁজে পেয়েছি, এখন আমি বের হয়ে যাওয়ার পর যদি আবার ভেগে যায়? আমি এই ব্যাপারে রিস্ক নিব না। ইয়াদের কথা শুনে রাসেল হাসল। তারপর বেরিয়ে গেল কার্য সম্পাদন করতে। এখন দুপুর। মধু আর আইরিন রহমান রান্না করছেন রসুই ঘরে। আর মিলি টিউশনি করাতে গেছে। মধুও প্রতিদিন দুটো টিউশনি পড়ায় দুপুর থেকে বিকেল পর্যন্ত। আর এদিকে ইয়াদ ঘুরে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। অবশ্য কাল রাত থেকে এক ফোঁটাও ঘুমায়নি, তাই তো একটু আরামের ছোঁয়া পেতেই দুচোখ জুড়ে নেমে এলো ঘুম। রান্না প্রায় হয়ে গেছে। তাই আইরিন রহমান মধুকে বললেন, তুই আগে গিয়ে গোসল করে নে। তুই বের হলে আমি যাব। আর দেখ তো ইয়াদ কি করে। আচ্ছা। মধু মায়ের কথার উত্তরের সংক্ষিপ্ত জবাব দিয়ে রসুইঘর থেকে ঘরে এলো। ঘরে এসে বিছানার ওপর চোখ যেতেই দেখল ইয়াদ ঘুমাচ্ছে। মধু সাবধানী পায়ে বিছানার সামনে এসে হাঁটু গেড়ে বসল। নিজের আঁচল দিয়ে সুস্নেহে ওর কপালের বিন্দু বিন্দু ঘামটা মুছে দিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল। মধু গোসল করে এসে দেখল ইয়াদ এখনো ঘুমাচ্ছে। ভেজা চুল মুছতে মুছতে বিছানার সামনে এসে জোর গলায় ইয়াদকে ডাক দিল, এই যে শুনছেন, উঠুন। ইয়াদ একটু নড়েচড়ে উঠে আবার ঘুমিয়ে গেল। মধুর মুখে অজান্তেই মৃদু হাসি ফুটে উঠল। ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে মাথায় খোপা করে নিল, তারপর ইয়াদের দিকে একটু ঝুঁকে পড়ে মৃদুস্বরে বলল, উঠুন না। বলা বাহুল্য, মধুর কথা শেষ হতেই ইয়াদ আচমকা চোখ মেলল। আচমকা এমন হওয়ায় মধু লজ্জায় পড়ে গেল। ট্রিকরি করে উঠে দাঁড়ালো। বলল, দুপুর হয়ে গেছে। হাত মুখ ধুয়ে আসুন। খাবার দিচ্ছি। আচ্ছা, তুমিও আসো। মধু মাথা নেড়ে রসুই ঘরে চলে গেল। আর ইয়াদ হাত মুখ ধুতে গেল। হাত মুখ ধুয়ে এসে দেখল মধু মেঝেতে শীতল পাটি বিছিয়ে ভাত তরকারি সাজাচ্ছে। ইয়াদ পাটির এক সাইডে সুন্দর করে বসে পড়ল।
সবসময় চেয়ার টেবিলে খেলেও এভাবে খাওয়ারও অভ্যাস আছে ইয়াদের। মধু ইয়াদের পাশে বসে ওকে সবকিছু বেড়ে দিল, কিন্তু নিজে নিল না। ইয়াদ বিষয়টা লক্ষ্য করে বলল, ডায়েটে আছো নাকি? না তো, মধুর সরল জবাব। তাহলে খাচ্ছ না কেন? আমি পরে খাবো, আম্মুর সাথে। হ্যাঁ তো আন্টি, মিলি ওদেরও ডাকো, একসাথেই খাই। মিলি পড়াতে গেছে, আরও পরে ফিরবে। আর আম্মু গোসলে গেছে, তাহলে পরেই খাবার দিতে। আচ্ছা ডেকে রাখো, পরে একসাথে খাবো সবাই। এটা বলে ইয়াদ উঠে যেতে নিলেই মধু বাধা দিল। বলল, আচ্ছা আমিও খাচ্ছি আপনার সাথে, আম্মু আর মিলি পরে খাবে। মধুর কথায় ইয়াদ আর উঠল। অগত্যা মধুও নিজের জন্য খাবার বাড়ল। সত্যিকার অর্থে খেতে ইচ্ছে করছিল না মধুর, কিন্তু এখন ও না খেলেও ইয়াদও খাবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও খেতে হবে। খাওয়া শেষ করে মধুর সবকিছু গুছিয়ে রেখে ঘরে এসে বিছানায় বসল, একদম ইয়াদের সামনাসামনি। ইয়াদ ওর মুখভঙ্গি দেখেই বুঝে ফেলল মহারানী সিরিয়াস কিছু বলবেন। আর সেটা যে বিয়ের ব্যাপারে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইয়াদ ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করে নিল। মধু কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, ইয়াদ বাচ্চামি ভালো লাগে না, আপনি চলে যান। আপনি যেটা চাইছেন সেটা হওয়ার নয়। কেন হওয়ার নয়, এটা 100 শব্দে এক্সপ্লেন করো। ইয়াদের গলা শুনেই বোঝা গেছে ও মোটেও সিরিয়াস নয়। মধু তীক্ষ্ণ ইয়াদের দিকে তাকিয়ে বলল, সিরিয়াস, অলসো সিরিয়াস। তুমি বলতে থাকো, কোন লেভেলের সিরিয়াস এটা ইয়াদের কথা দ্বারা স্পষ্ট। এভাবে বলে লাভ হবে না, খুব ভালো করে বুঝে গেল মধু। তাই উঠে চলে যেতে নিলেই ইয়াদ ওর হাত ধরে ফেলল। বলল, বসো না। মধু কপট রাগ দেখিয়ে বলল, হাত ছাড়ুন। ছাড়বো না, তুমি বসো। মধু বসল। ইয়াদ ওর একটু কাছে এসে বসল। তারপর বলল, এবার বলো। মধু বোঝানোর ভঙ্গিতে বলতে শুরু করল, দেখুন বিয়ে 1-2 দিনের সম্পর্ক না, এটা সারা জীবনের সম্পর্ক। তাই এটাতে হেয়ালি চলে না। আমি আপনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি চাই না আমাদের বিয়ে হোক। আমি চাই আপনি ভালো থাকুন, আপনার সুন্দর একটা সংসার হোক, কিউট কিউট বাচ্চা হোক, যাদের আপনি আদর করবেন। কিন্তু যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে বাচ্চা হওয়া তো দূরে থাক, আপনি শান্তিও পাবেন না। আমার গায়ের যে কলঙ্কের দাগ লেগেছে এটা নিয়ে অনেক কটূক্তি হজম করতে হবে। একটা সময় এটা নিয়ে আপনি বিরক্ত বোধ করবেন। আমাদের মাঝে ভালোবাসাটা আর বিদ্যমান থাকবে না। তাই প্লিজ আমার শেষ অনুরোধটা রাখুন। শেষ কথাটা মধু মরিয়া হয়ে বলল। ইয়াদ এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনল, তারপর বলল, এতক্ষণ তুমি বলেছ আমি শুনেছি, এখন আমি বলবো তুমি শুনবে, আর এর মাঝে বামহাত ঢুকাবে না। আমার বলা শেষ হলে তোমার যা বলার বলবে। মধু ঘাড় নেড়ে ছাই দিল। এবার ইয়াদ বলতে শুরু করলো, একটা কথা শুনেছ হয়তো প্রবাদ বাক্য, তবুও আরেকবার শোনো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণসমদহে। এটার মানে হলো তুমি যদি অন্যায়কে প্রশ্রয় দাও তাহলে মানুষও তোমাকে ঘৃণা করবে। চুপচাপ সয় না গিয়ে প্রতিবাদ করো। কিছু না হোক নিজের কাছে অপরাধী হবে না। সারা জীবন মানুষের কাছে ঘৃণিত হয়ে থাকতে চাও? তারপর আসো তোমার সাথে যা হয়েছে তা নিয়ে। এটা একটা অ্যাক্সিডেন্ট। ধরো, তোমার সাথে এমন কিছু ঘটলো না, কিন্তু আমার সাথে ঘটলো। আমি অ্যাক্সিডেন্ট করলাম এবং সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। সব সময় আমাকে হুইল চেয়ারে কাটাতে হবে। এখন বলো তুমি আমাকে ছেড়ে যাবে? মধু ঘাড় নেড়ে না বলল। ইয়াদ মৃদু হেসে বলল, তাহলে আমি কেন যাব? তারপর আসে বাচ্চা। এমন অনেক পরিবার আছে যাদের বাচ্চা হয় না। তারা আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করে। কয়টা বাচ্চা লাগবে তোমার? 3টা, 4টা, 6টা? তাহলে বাধা কোথায়? ও হ্যাঁ, বাধা হলো মানুষের কথায়। শোনো, আল্লাহ ওদের মুখ দিয়েছে বলার জন্য, আর আমাদের মুখ দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য। এই তো সব সমস্যার সমাধান দিয়ে দিলাম। এবার বলো আর কোনো সমস্যা আছে তোমার? কিন্তু আপনার বাবা মা তো মানবে না। না মানলে মানাবো, সিম্পল। যদি তাও না মানে, এই তুমি শুধু নেগেটিভ ভাবো কেন? পজিটিভ ভাবো। ইয়াদ ধমকে বলল। ইয়াদের ধমক খেয়ে মধু চুপ। এরই মধ্যে রাসেলও চলে এলো, হাতে 3টা শপিং ব্যাগ। ঘরে এসে ব্যাগগুলো টেবিলের ওপর রেখে চেয়ার টেনে বসল। তারপর মধুকে বলল, ভাবি 1 গ্লাস পানি দিয়েন। মধু উঠে গেল পানি আনতে। মধু যাওয়ার পরই রাসলে বলল, কি কথা বলছিলি রে তোরা? ওর ক্লাস নিয়েছি এতক্ষণ। মানে? মানে সে বিভিন্ন রকম বাহানা দিয়ে বিয়ে করতে চাইছে না। তো সেটা নিয়েই দীর্ঘ বয়ান দিলাম। তো এখন মতিগতি কেমন মনে হয়? বুঝতে পারছি না। দেখা যাক।
আচ্ছা, যা বলেছিলাম করেছিস? হ্যাঁ, কাজীকে ঠিকানা দিয়ে এসেছি। হ্যাঁ, দিয়ে আসলাম। আচ্ছা শোন, আরেকটা কাজ করতে হবে। কি কাজ? বাজারে গিয়ে আজ বিভাজন 9 কেজি মিষ্টি নিয়ে আয়। ওদের কথার মধ্যেই মধু চলে এলো পানি নিয়ে। রাসেল পানি পান করে আবার বের হলো। সন্ধ্যা হতে বেশি দেরি নেই। ইয়াদ মধুকে ডেকে বলল, যাও, রেডি হয়ে নাও, একটু পরেই কাজী চলে আসবে। মধু বিনা বাক্যে শাড়িটা নিয়ে বেরিয়ে গেল। এখন এছাড়া উপায়ও নেই। মাগরিবের নামাজের পর কাজী এলো। আইরিন, রহমান আর মিলি মধুকে রেডি করে নিয়ে আসলো। ইয়াদ আগে থেকে রেডি ছিল। তারপর বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে কাজী মধুকে কবুল বলতে বলল, কিন্তু মধু বলল না, চুপচাপ রইল। পাশ থেকে ইয়াদ ফিসফিস করে বলল, তাড়াতাড়ি কবুল বলো মধু। মধু তারপরও বলল না। সবাই বলছে ওকে কবুল বলতে, কিন্তু তবুও বলছে না। এবার ইয়াদ রেগে উঠে যেতে নিলেই মধু ওর হাত ধরে ফেলল। ধীর গলায় বলল, কবুল, কবুল, কবুল। এরপর ইয়াদ কবুল বলার পর সবাই মিলে আলহামদুলিল্লাহ পড়ল। বিয়েটা হয়ে গেল। ইয়াদ কাজীকে সম্মানী দিয়ে বিদায় করল। আইরিন, রহমান আর মিলি মিলে আশেপাশের ঘরে মিষ্টি দিতে গেল। রাসেল এক উচিলায় বাইরে চলে গেল। ঘরে শুধু ইয়াদ আর মধুই আছে। মধু খাটের একপাশে চুটি করে বসেছিল। ইয়াদও গিয়ে ওর পাশে বসল। ওয়ালেট থেকে সেই রিংটা বের করল যেটা মধু ফিরিয়ে দিয়েছিল। রিংটা মধুর বাঁ হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়ে বলল, আর কখনো এটা খোলার সাহস করবে না। এটা বলেই জড়িয়ে ধরল। মধুও ভালো মেয়ের মতো ইয়াদের বুকে মাথা রাখল। ইয়াদ ঘুমিয়ে গেছে। শুয়েছিল একসাথেই, কিন্তু ইয়াদ আগে ঘুমিয়ে গেছে, এদিকে মধুর চোখে এক ফোঁটাও ঘুম নেই। এটা আর এমন কি, প্রতিটা রাতে এমন নির্ঘুমে কাটে মধুর। খুব সাবধানে ইয়াদের পাশ থেকে উঠে পড়ল মধু। শুয়ে থাকতে ভালো লাগছে না। ঘুম না, আসলে শুয়ে থাকতে ভালো লাগে না মধুর। আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজা খুলে বাইরে চলে এলো মধু। বাড়ির পেছনে একটা মাটির রাস্তা আছে। কখনো মন খারাপ হলে মধু এই রাস্তা ধরে হাঁটে। আজও ধীর পায়ে হাঁটা শুরু করলো। চারপাশে চাঁদের আলো থই থই করছে। গাছের পাতায় চিরুনির মতো বাতাস বয়ে যাচ্ছে। ভরা জ্যোৎস্নায় হাঁটলে কেমন খোর লাগে। হাঁটতে হাঁটতে মধু ঘাটে চলে এলো। এই ঘাটটাও বাধাই করা। পা চুবিয়ে বসা যায়। মধু ঘাট কিনারায় বসে পায়ের গোড়ালি পর্যন্ত চুবিয়ে বসল। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে চমকে পাশে তাকাতেই দেখল ইয়াদ বসে আছে। মধু বিস্মিত হয়ে বলল, আপনি আপনি না ঘুমিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু বউ ছাড়া বেশিক্ষণ ঘুমানো যায় না। আপনি না আসলেই পারতেন? না আসলে, যদি আবার পালিয়ে যাও। পালাতে পারলাম কোথায়? নিজের সাথে তো বেঁধেই নিলেন। কি করব বলো, তোমাকে ছাড়া তো আমার চলেই না। মধু কিছু বলল না, হাসল শুধু। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। তারপর নীরবতা ভেঙে মধুই বলল, আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে আপনি কি করবেন? কি আর করব, এখন যা করছি তাই করব। আর বিয়ে করবেন না? এক বউ থাকতে আবার কেন বিয়ে করব? আরে, আমি মারা যাওয়ার পরের কথা বলেছি। আমিও তো তাই বললাম। তুমি মরে গেলেও আমারই থাকবে। তাই তোমাকে রেখে আরেকজনকে কিভাবে বিয়ে করব আমি? ইয়াদের কথায় মধু হাসল। তৃপ্তির হাসি, আনন্দের হাসি। মধু ইয়াদের কাঁধে মাথা রেখে চাঁদের দিকে তাকালো। চাঁদটা সুন্দর লাগছে। ভীষণ সুন্দর। কি জানি, হয়তো প্রিয় মানুষ সাথে থাকলে সবই সুন্দর লাগে।